বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। কাশপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলে সকলকে স্বাগত। আজ আমি বাংলা ব্যাকরণের নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ থেকে আমি আজ আলোচনা করব। আমার আজকের পাঠের বিষয় নত্যবিধান। তো আমরা আগে নত্যবিধানের সংজ্ঞাটা একটু জেনে নেই। তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ণয়ের সঠিক ব্যবহারের নিয়মই নত্যবিধান। তোমরা এটা খাতায় একটু লিখে নাও, অথবা তুমি যে উত্তরটা করবে সেই উত্তরটার সাথে আমার লেখাটা মিলিয়ে নাও। তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ণয়ের সঠিক ব্যবহারের নিয়মই নত্যবিধান। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এটি একটি ঘন্টা। এখানে ট তার আগে ন ব্যবহৃত হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা কি মূর্ধন্য ণ ব্যবহার করা হয়েছে। তাইলে ট এর আগে কি হয়? মূর্ধন্য ণ। এটা লণ্ঠন, এখানে ঠ, তার আগে মূর্ধন্য ণ। আমরা দেখি ঠ এর আগে মূর্ধন্য ণ হয়েছে। এটা কাণ্ড, এখানে ন এর সাথে ড, তাহলে ড এর আগে মূর্ধন্য ণ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব যুক্ত ব্যঞ্জনে ট বর্গীয় ধ্বনির। আমরা এতক্ষণ যে শব্দগুলা দেখলাম, ট বর্গীয় ধ্বনির আগের তৎসম শব্দের সবসময় কি হয়? মূর্ধন্য ণ যুক্ত হয়। এখানে আমরা দেখছি তৃণ। ত যোগ রি, ত্রি, মানে রি এর পরে কি হয়? মূর্ধন্য ণ হয়। কর্ণ, ক যোগ র যোগ মূর্ধন্য ণ কর্ণ, তাহলে র এর পরে কি হয়েছে? মূর্ধন্য ণ হয়েছে। এটা ভাষণ, মূর্ধন্য ষ এর পরে এখানে কি মূর্ধন্য ণ হয়েছে। তাহলে নিয়মটা কি? তৎসম শব্দে রি র মূর্ধন্য ষ এর পরে এবং রিকা র রফলা রে ফিয় এর পরে মূর্ধন্য ণ ব্যবহৃত হয়। আমি আবার পড়ছি, একটু ভালো করে খেয়াল করো। তৎসম শব্দে রি র মূর্ধন্য ষ এর পরে এবং রিকার র রফলা রে ফিয় এর পরে মূর্ধন্য ণ ব্যবহৃত হয়। এটা হরিণ, তাহলে এখানে কি ব্যবহার হয়েছে? র এর পরে ই, ই, তারপরে মূর্ধন্য ণ হয়েছে, হরিণ। এটা রোপণ, ধান রোপণ করতেছে, রোপণ লিখতে দেখো, রৌকার প মূর্ধন্য ণ, তাহলে প এর পরে মূর্ধন্য ণ হয়েছে। তাহলে নিয়মটা আমরা আর একটু দেখি। রি র মূর্ধন্য ষ এর পরে স্বরধ্বনি, মূর্ধন্য ষ অন্তস্বীয় ব হ অনুস্বার এবং ক
ক বর্গীয় ও প বর্গীয় ধ্বনি। তাহলে ক বর্গীয় এবং প বর্গীয় ধ্বনি আমরা জানি, যদি এগুলা থাকে তাহলে তার পরবর্তীতে দন্তান্ন না হয়ে কি হয়, মূর্ধন্য হয়। যেমন দর্পণ প বর্গীয় ধ্বনি, বর্ণ, বর্ণনা, কারণ, ব্যাকরণ, মরণ, ঋণ, ভীষণ, উষ্ণ শব্দে নতত্ব মানে নত্ব বিধানের কোনো নিয়ম, কোন নিয়ম প্রয়োগ করা হয়েছে। এখানে কোন নিয়মটা আছে, যেমন বর্ণ, এটার মধ্যে কোন নিয়মটা, বর্ণনা কোন নিয়মটা প্রয়োগ করা হয়েছে, কারণের মধ্যে, ব্যাকরণের মধ্যে এখানে কোন নিয়মগুলো ব্যবহার করা হয়েছে, এখান থেকে তোমরা সেটা নিজেরা খুঁজে বের করবে। আর যে সকল ক্ষেত্রে মূর্ধন্য হয় না, মানে সরাসরি মূর্ধন্য ব্যবহার করা যাবে না, নিয়ম তদ্ভব এবং বিদেশি শব্দে মূর্ধন্য হয় না। যেমন সেকেন্ড, ট্রেন, ট্রেনিং ইত্যাদি, এই ক্ষেত্রে মূর্ধন্য ব্যবহার করা যাবে না। বাংলা ক্রিয়াপদে সর্বদাই কি হয়, দন্তন্য হয়, যেমন করুন, ধরুন, মারেন ইত্যাদি। আর ত বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত, ত বর্গীয় বর্ণের সঙ্গে যেমন ত, থ, দ, দ, এইসব ক্ষেত্রে এখানে দন্তন্য কখনো মূর্ধন্য হয় না, এখানে সর্বদাই কি হবে, দন্তন্য হবে। যেমন অন্ত, গ্রন্থ। সমাসবদ্ধ শব্দে পূর্ব পদে রি র মূর্ধন্য থাকলে সমাসবদ্ধ পদ, তাহলে নিশ্চয়ই তোমরা সমাসবদ্ধ শব্দ আর আগের ক্লাসে জেনেছ। তাহলে রি র মূর্ধন্য থাকলে এবং পরপদে দন্তন্য, এটা মূর্ধন্য হয় না। যেমন ত্রিনয়ন, বহির্গমন, হরিনাম ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ নত্যবিধান নিয়ে আলোচনা করলাম। আমি একটা ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি, উদাহরণ সহ নত্যবিধানের 5টি নিয়ম লিখবে। আর করোনাকালীন সময়ে সকলে বাড়িতে থাকবে, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।